আজকে পবিত্র ঈদ উল ফিতরের পরের দিন। আজকে আমাদের জন্য আরেকটা ঈদ, বলতে গেলে আজকে আমাদের সবচেয়ে বড় ঈদ। এত বড় অনুষ্ঠান আর কখনোই আমাদের গ্রামে হয় নাই, জানি না আর কবে হবে। আজকে আমাদের এই রাইসা কোচিং সেন্টারের প্রাক্তন শিক্ষার্থী কর্তৃক আয়োজিত প্রথম পুনর্মিলনী 2024 এই অনুষ্ঠানে আজকে মঞ্চে উপবিষ্ট আমার প্রিয় স্যার, আমাদের সকলের শ্রদ্ধেয় শিক্ষক, পত্র কোচিংয়ের প্রতিষ্ঠাতা জনাব আজহারুল ইসলাম বাবলু স্যার, আমার সামনে উপস্থিত আমাদের এলাকার সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের এলাকার সম্মানিত কৃতি সন্তান, এখানে উপস্থিত আমাদের কোচিংয়েরই বড় ভাই, ছোট ভাই এবং অন্যান্য অতিথিবৃন্দ, সবাই আমার শুভেচ্ছা নেবেন, সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আসলে আজকের এই স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে আমি কোথা থেকে শুরু করব বুঝতে পারতেছি না। যদি শুরু করি, বলা যায় আমি মনে হয় এই মুন্সিরচরের সবচেয়ে সৌভাগ্যবান মানুষ। শুধু মুন্সিরচরের না, এই কোচিংয়ের সবচেয়ে সৌভাগ্যবান মানুষ। কেন বললাম? আমি আমার নিজের গল্পটাই একটু বলি। আমি যখন ছোট ছিলাম, আপনারা হয়তো অনেকেই জানেন, আমার বাড়ি মরাকান্দি, মুন্সিরচর মরাকান্দি। আমার বাবা ছিলেন সামান্য শুটকি বিক্রেতা। জামালপুর শহর থেকে পায়ে হেঁটে আমি সাথে যাইতাম, আমার ভাইয়ের সাথে যাইতো। জামালপুর শহরে পায়ে হেঁটে গিয়ে 50 টাকা কিংবা 60 টাকার শুটকি কিনে বাড়িতে নিয়ে আইসা এটা আবার গ্রামে গ্রামে ফেরি করে বিক্রি করতো। অনেকে হয়তো চিনেন, অনেকে হয়তো দেখছেন। আমি কতটা কষ্ট করে বড় হয়েছি অনেকেই জানেন, অনেকে হয়তো জানেন না। আমি যখন জিএসসি পরীক্ষা দেই, মোটামুটি রেজাল্ট ভালো করি নাই, কিন্তু আমাদের এলাকা হিসেবে প্রথম জিএসসি পরীক্ষা হিসেবে রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছিল। এরপরে আপনারা হয়তো জানেন না, আমার দিন মজুরি করতে হয়েছে। আমি 6 নম্বর যায় 140 টাকার বেতনে কামলা দিচ্ছি। আল্লাহ আমাকে আজকে সম্মান দিয়েছেন, আপনারা আমাকে সম্মান দিয়েছেন, আজকে আমি এই পর্যন্ত উপস্থিত হতে পারছি। শুধু তাই না, ছোটবেলা থেকে আমি যখন কোচিং এর দিকে আসতাম, এইদিকে বাবার সাথে যখন ঘুরতাম, শুটকির সাথে সাথে বাবার সাথে যখন কোচিং দেখতাম, আমার কাছে মনে হতো এটা একটা স্বপ্ন, অন্য একটা দুনিয়া। আমি কবে আসতে পারবো এখানে? আদৌ কি আসতে পারবো? আমার বাবার তো টাকা নাই, আমি কি এই কোচিং এ পড়তে পারবো? আমি হরিণদরা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছি ক্লাস 8 পর্যন্ত। তারপর হঠাৎ করে আমার বন্ধুরা প্রায় সবাই কোচিং এ চলে আসছে। আমি একদিন হাঁটতে হাঁটতে কোচিং এ চলে আসছি। আমার বন্ধুরা ভিতরে ডাইকে নিছে, অনেকে আমার চিনত, বলতেছে তুই আই কোচিং এ ভর্তি হয়, অনেক ভালো হবো, আমরা একসাথে পড়তে পারবো। আমি বলছি কোচিং এ আমি কিভাবে পড়বো? আমার তো টাকা নাই, আমার বাবা তো টাকা দিতে পারবে না। তখন আমার বাবা মারা গেছে। আমার বাবা মারা গেছে 2009 সালে, আমি যখন ক্লাস 7-এ। আমাদের পরিবারে ওইভাবেই চলতে হয়েছে। আমার ভাই আগে দিন মজুরি করতো, হোটেল বয় হিসেবে কাজ করছে, এখন রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেছে। তো আমাদের পরিবারের অবস্থাটা বুঝতেই পারতেছেন। সবাই আমাকে এত বেশি অনুপ্রেরণা দিছে, সবাই আমাকে এত বেশি বলছে যে তুই আই, আজকে স্যার এখানে নাই, স্যার শেরপুর গেছে, কালকে আসোই, আমরা ব্যবস্থা করব। পরের দিন আমি আমার মারে নিয়ে কোচিংয়ে আসি। কোচিংয়ে আসার পরে স্যারের সাথে কথা বললাম, পরিচয় দিলাম। স্যার তো আমার বাবাকে চিনতেনি। স্যার তখন বললো যে এই তোমরা কিছু মনে করবো না, আমি কিন্তু ওর কাছ থেকে বেতন কম নিব। আমার এখনো মনে আছে, স্পষ্ট মনে আছে। তখন আমার যে সহপাঠীরা ছিল, আমার যারা সহপাঠী ছিল 15-16 জন, সবাই বলতেছিল কি জানেন, না স্যার ওর কাছ থেকে কম নিলে চলবে না, ওকে ফ্রি পড়াইতে হবে। আমার বন্ধুদের কাছে আমি কৃতজ্ঞ, আমার বন্ধুদের কাছে কৃতজ্ঞ। আমি যখন ক্লাস 10-এ পড়ি, শেরপুরে তখন কোচিং স্থানান্তর করা হয়। ক্লাস 9-এ তো এখানেই পড়ছি, ক্লাস 10-এ শেরপুরে নিয়ে যাওয়া হয়। শেরপুরে তখন 600 টাকা করে আমাদের মেসের মিল হইতো, 600 টাকা। সেই 600 টাকা দেওয়ার সামর্থ্য আমার ছিল না। আমার বন্ধুরা সেই 600 টাকা পূরণ করে দিছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ, তাদের প্রতি ভালোবাসা জানাই, তাদেরকে আমি শ্রদ্ধা করে সারা জীবন স্মরণ করব। স্যারের কথা বলি, স্যারের কথা বললে আসলে শেষ নাই, শেষ হবেও না। আমি
এতটাই সৌভাগ্যবান, এই স্যারের কাছে সবচেয়ে বেশি সময় আমি থাকতে পারছি। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের এলাকারই কৃতি সন্ধান জনাব শফি ভাই, ওনাকে মঞ্চে বসার জন্য সবিনয় অনুরোধ করছি। ধন্যবাদ। স্যার শুধু আমাকে পড়াইছে, ফ্রি পড়াইছে, এতটুকুই শেষ না। স্যার আমাকে সারা জীবন ধরে এখন পর্যন্ত, সেই যে আমি কোচিংয়ে আসছিলাম, স্যার বলছিল ঠিক আছে আমি তোমাকে ফ্রি পড়াবো, সেই দিন থেকে এখন পর্যন্ত স্যার আমাকে যতটা ভালোবাসা দিছে, যতটা আদর দিছে, যতটা স্নেহ দিছে, দিক নির্দেশনা দিছে, গাইডলাইন দিছে, সেই প্রত্যেকটা ছোট ছোট অবদানের জন্য আজকে আমি আজিজ হতে পারছি। তা না হলে আমি আজিজ হতে পারতাম না। যদি বলেন তোমার লাইফে অবদান কার বেশি, তুমি এত দূর উঠে আসতে পারছো কার জন্য? তুমি তো সামান্য চোরে ছিলা, চোরের একটা ছেলে, গরিব একটা ছেলে, তুমি কিভাবে আসলা? ক্লাস 8 পর্যন্ত যেভাবেই হোক এত খরচ লাগে না, পড়াশোনা করে আসছি, কিন্তু এর পরবর্তীতে আমি যতটুকু পর্যন্ত আসতে পারছি সবটুকুই আমার স্যারের অবদান। কোচিং এ ওঠার পর আমি ভাবতাম আমি কি আদৌ এ প্লাস পাবো? স্যার বলতো না, আমার ছাত্র এবার আজিজ আসছে এ প্লাস পাবে, সবার কাছে বলতো, স্যার আমাদের মাঝেও বলতো। আমি আসলে হতবাক হয়ে যাইতাম, আসলে কি আমি এ প্লাস পাবো? যদি না পাই, স্যার তো বলতেছে। আমি জানি না স্যার যখন ওনার মুখ থেকে যে কথা বলছে, আমার জন্য হোক আর আপনাদের জন্য হোক, আমি জানি না আপনাদের বেলায় হয়েছে কিনা, যখন যে কথা বলছে সেই কথা সত্যি সত্যি ফলছে তো ফলছেই। আমি সে বছর 2013 সালে কলাবাদা স্কুল থেকে পরীক্ষা দেই, কলাবাদা কেন্দ্রের ফার্স্ট হয়েছিলাম, এ প্লাস পাইছিলাম। আমি নিজেও কল্পনা করিনি যে আমি আসলে সত্যি এ প্লাস পাবো। আমি ইন্টারমিডিয়েটে ভর্তি হই, সায়েন্সে ভর্তি হই, তারপরে অর্থ কষ্টে হোক, যে কোনো কারণেই হোক সায়েন্স নিয়ে ভর্তি হলেও পরে আমি আর্টসে ভর্তি হই। এরপরে স্যারের হঠাৎ করে একদিন অসুস্থ হয়, স্যার বলে যে তুমি কোচিংয়ে আসো। আমি কোচিংয়ে তখন থেকে শুরু করি আবার কোচিংয়ে থাকা, ইন্টারমিডিয়েটে তখন 2013 সালের শেষ দিকে। সেই তখন থেকে যে আমি কোচিংয়ে ছিলাম, কোচিং তখন শেষ করছিল, সেই কোচিংয়ে 2012 সালে তো শুরু করছি, আবার 13 সালে যোগদান করি কোচিংয়ে। 13 সাল থেকে মোটামুটি কোচিংয়ে 19 সাল পর্যন্ত প্রত্যেকটা ব্যাচের সাথে আমি যুক্ত ছিলাম। প্রায় প্রত্যেকটা ব্যাচের প্রত্যেকটা শিক্ষার্থী আমার এখনো মনে আছে, প্রত্যেকজনের নাম আমি জানি। কোচিংয়ে অনেক সময় অনেক টিচার যোগদান দিচ্ছে, আপনারা জানেন অনেক টিচার আসতে গেছে, কিন্তু কোনো টিচার টিকতে পারে নাই। অতিরিক্ত কেউ কোচিংয়ে টিকতে পারে নাই, সহজে টিকতে পারে নাই, কিংবা স্যারের কাছে একটা দুইটা অন্তত কমপ্লেন খাইছেই। কিন্তু আমি আমার ছোট ভাইদের প্রতি কৃতজ্ঞ, আমি গর্ব করে বলতে পারি কখনোই আমার বিরুদ্ধে কখনো একটা ছোট্ট কথা পর্যন্ত স্যারের কাছে বলে নাই। আমি আমার ছোট ভাইদের প্রতি কৃতজ্ঞ। আমি ইন্টারমিডিয়েটে শেষের দিকে গিয়া আমার পথ আমি হারাই ফেলি। আমি সত্যি বলতে একটা মেয়ের প্রতি ভালো লাগা কাজ করে আমি হঠাৎ করে ওই দিকে কেন জানি পা হারাই ফেললাম। আমি হাত পর্যন্ত কেটে ফেলছিলাম ওর জন্য। পরে স্যার জানতে পারে, স্যার আমাকে ডাকে, স্যারের কাছে যাই। স্যার আমাকে এত সুন্দর পরামর্শ দিয়েছিলেন, এত সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। স্যার যখন যা বলতো তা তো আমার কাছে অবশ্যই শিরোধার্য। তারপর আমি সেই পথ থেকে ছুটে আসি, আমি আমার পড়াশোনায় ব্যাক করি এবং স্যারের দোয়ায় আমি এসএসসি ইন্টারমিডিয়েট এ প্লাস পাই। স্যারে সবসময় বলতো দেখো আমার একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবো। আমি জানি না, আমি চান্স পাওয়ার আগে অনেকের সাথেই স্যার আলাপ করছে। সত্যি সত্যি ঢাকা ইউনিভার্সিটিতে আমি ভালো একটা পজিশন নিয়ে চান্স পাই, ভালো একটা ডিপার্টমেন্টে ভর্তি হই। আসলে ইউনিভার্সিটিতে ভর্তির পরেও অনেকটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাইতে হয়েছে, আমি একটু পরে বলি। কিন্তু যখনই আমার কোনো সমস্যা হয়েছে, যেমন গত বছর আমার টাইফয়েড হয়েছিল, এই সময়ে স্যার আমাকে চিকিৎসার খরচ দিছে। শুধুমাত্র যে স্যার আমাকে ফ্রি পড়াইছে তাই না, স্যার আমাকে শুরু থেকেই আর্থিকভাবে, মানসিকভাবে যত ধরনের সাহায্য করা যায়, সাপোর্ট দেওয়া যায়, সব সময় দিছে। স্যারের প্রতি আমি কতটা কৃতজ্ঞ আমি এটা আসলে বলে বুঝাইতে পারবো না এখানে। আমি খুবই সৌভাগ্যবান। আমি স্যারের কাছে, স্যারের পরিবারের বাইরে
সবচেয়ে বেশি সময় অতিবাহিত করতে পারছি আমি, এজন্য আমি সৌভাগ্যবান। স্যারের চিন্তা ধারণা, নীতি নৈতিকতা, ধ্যান ধারণা, স্যারের আদর্শ সব কিছু আমি খুব কাছে থেকে দেখতে পারছি। এজন্য আমি কিছুদিন আগে একটা অনুষ্ঠানে বলছিলাম যে সাকসেস ইজ নট এ ডেস্টিনেশন, সাকসেস ইজ এ জার্নি। সফলতা কোনো গন্তব্য না, সফলতা হলো একটা জার্নি। আমাদের আসলে সফলতার অনেক মাপকাঠি আছে। আমি যে মাপকাঠি বুঝি সেটা হলো জীবনের ছোট থেকে শুরু করে জীবনের শেষ পর্যায় পর্যন্ত আমরা কতটা নৈতিকতার সাথে, নিষ্ঠার সাথে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন করতে পারলাম কিনা সেটার উপর নির্ভর করে সফলতা। সেই সফলতার সেই মাপকাঠিতে যদি বলি, আমাদের শুধু মুন্সিরচর না, শুধু শেরপুর না, আমার দেখা সবচেয়ে সফল মানুষ, সবচেয়ে সাকসেসফুল মানুষ হলো আমাদের স্যার। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ থাকার কথা না। আসলে কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলছি। আরেকটা কথা বলতে চাই, সেটা হলো স্যার একবার আমাদের কোচিং এ আলাপ করছিল, গল্প বলছিল, স্যারেরই গল্প। স্যারে ক্লাসে পড়াইতেছিল যে মেরুদণ্ড, জীববিজ্ঞানের মেরুদণ্ড। তো পড়ানোর পর এক পর্যায়ে একটা ছাত্র অমনোযোগী ছিল, এই তুমি দাঁড়াও, বলো তো মেরুদণ্ড কি? বলতেছে স্যার মেরুদণ্ড কি এটা তো জানি না স্যার, এটা কি হবো কি হবো। পাশের জন কয়ে দিতেছে, এই তোর শৈলই আছে। কলে স্যার এই তো তাকাও কি করতেছে, মেরুদণ্ড গুন্ডা। পরে বলতেছে স্যার গেঞ্জি মেরুদণ্ড। আসলে কি গেঞ্জি মেরুদণ্ড? আমি আমার কষ্টের কথাগুলা এজন্যই শেয়ার করলাম। এখনো আমাদের এই গ্রামে অনেক অবহেলিত ছাত্র আছে, অনেক গরিব ছাত্র আছে যারা জোরে পড়তেছে। আমি হয়তো জোরে পড়ি নাই, বাবলু স্যার ছিল বলে। এখনো অনেক ছাত্র আছে যারা জোরে পড়তেছে। এই জন্য কি আমাদের কোনো দায়িত্ব নাই? তাদেরকে ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কি দায়িত্ব নাই আমাদের? গোবরে কি পদ্ম ফুল বারবার ফুটে? গোবরে পদ্ম ফুল হয়তো একবার ফুটে, দুইবার ফুটে, কিন্তু আমরা যদি পদ্ম ফুল ফুটার মতো একটা পরিবেশ সৃষ্টি করতে পারি, এই মুন্সিরচর থেকে হাজারো হাজারো পদ্ম ফুল ফুটবে। আমি আমার কষ্টের কথা বললাম। আমি যখন সেই ক্লাস 8 থেকে ক্লাস 9-এ ভর্তি হবো স্যারের কোচিংয়ে, স্কুল থেকে আমাকে আসতে দিবে না, স্কুলের ভালো রেজাল্ট করছিলাম, আমাকে আসতে দিবে না, বের হইতে দিবে না। পরে বললাম যে না, আমি যেই স্যারের কাছে পড়ার আমার এত স্বপ্ন ছিল, স্যারের প্রথম দিন কথা বলার পরে আমি যা বুঝতে পারছি আমি এই কোচিংয়ে পড়বই। কোচিং স্কুল থেকে আমরা 3 জন আসছিলাম, হরিন্দরা স্কুল থেকে। আমাদেরকে বলা হয়েছিল তোরা যদি যাইতে চাস তোদেরকে 770 টাকা করে দিতে হবে, অথচ আমরা ক্লাসও করি নাই। স্যার আমাদের টাকা দিছিল, আমার টাকা স্যার দিছিল। স্যারের টাকা দিয়ে আমি ওই হরিন্দরা স্কুল থেকে স্যারের কোচিংয়ে ট্রান্সফার করে আসতে পারছি। সেই সময় যদি স্যার টাকা না দিত, স্যার যদি হেল্প না করতো, আমি কি আসতে পারতাম? আমি কি স্যারের কাছাকাছি আসতে পারতাম? পারতাম না। বলতে চাইলে অনেক কথাই বলা যায়। আসলে আজকে আমরা সবাই বলি শিক্ষাই জাতির মেরুদণ্ড। আপনারাও হয়তো স্বীকার করবেন যে মুন্সিরচর বলেন, যে কোনো গ্রাম বলেন, যে কোনো সমাজ বলেন, সমাজের মেরুদণ্ড হইল শিক্ষা, এতে তো কোনো সন্দেহ নাই। কিন্তু এই শিক্ষা ক্ষেত্রে আমাদের মেরুদণ্ড নাই। আমাদের মেরুদণ্ড হয়ে গেছে গেঞ্জির মতো মেরুদণ্ড হয়ে গেছে আমাদের। আমাদের যদি মেরুদণ্ড থাকতো, আমাদের এত অর্থ কষ্ট করে পড়াশোনা করা লাগতো না। আমি বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই, আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর আমি অবাক হয়ে গেছিলাম, আমি কষ্টে আমি জর্জরিত হয়ে গেছিলাম। আল্লাহ, তুমি আমার চান্স দিছো কিন্তু ভর্তি করার সুযোগ দিতেছো না। 15,000 টাকা লাগতো, এই 15,000 টাকা আমি কিভাবে পাইছি এখন পর্যন্ত কেউ জানে না। আমার কাছে 5টা টাকা ছিল না। ইউনিভার্সিটিতে ভর্তির পর, ইনফ্যাক্ট শেষের দিকে, এই যে সর্বশেষ 3 বছর বেকার ছিলাম আমি, কে কতটা খোঁজ রাখছে আমি জানি না। আপনাদের এইগুলা দায়িত্ব কিনা, এটা অন্য কারোর দায়িত্ব কিনা। আমি বলতে পারি আজকে আমি কিরকম কষ্ট করে আসছি। একটা টিউশনির জন্য রাস্তায় রাস্তায় ঘুরছি, মানুষের কাছে ফোন দিছি, একটা টিউশনি দেন, আমারে একটা ব্যবস্থা করে দেন, আমার পড়াশোনার ব্যবস্থা করেন। আমি চলতে পারতেছি না, কাউকে কিছু বলতে পারতাম না, ছাদে গিয়ে কান্না করতাম যাতে কেউ না দেখে।
আমাদের মেরুদণ্ড যদি শক্তিশালী থাকে, আমাদের মেরুদণ্ড যদি ঠিক থাকে, আমরা আজকেই ঘোষণা করব স্যারের নামে, কোচিংয়ের নামে যাতে একটা ফাউন্ডেশন হয়, যে ফাউন্ডেশনের অর্থ এই গরিব অবহেলিত ছাত্রদেরকে দেওয়া হবে, তাদেরকে যাতে পড়াশোনার ব্যবস্থা সুগম করে দেওয়া হয়। আপনাদের যদি আপত্তি না থাকে, আমরা এটা করতে চাই। স্যারের সাবেক শিক্ষার্থী আছে, যারা স্যারের যারা শুভাকাঙ্ক্ষী আছে, এলাকার যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছে, আমরা চাই আপনারা সবাই সাহায্য করবেন। 5 টাকা থেকে শুরু করে যত পারেন, যতটুকু পারেন, আমরা স্যারের নামে একটা ফাউন্ডেশন করতে চাই, একটা ফান্ড করতে চাই, ট্রাস্ট ফান্ড করতে চাই। সেখানে আমরা 5 টাকা হলেও 10 টাকা হলেও এই আমরা ফান্ডে জমা দিব। এই ফান্ড থেকে যাতে মুন্সিরচরের সমাজের অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত বলেন আর গরিব বলেন, এই মেধাবী শিক্ষার্থীগুলো যাতে উঠে আসতে পারে, তারা যাতে অর্থ কষ্টে না ভোগে, তারা যাতে পড়াশোনা করতে পারে, গোবরে যাতে আবারও পদ্ম ফুল ফুটে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। আমি এই বিষয়টা বলে গেলাম, আর অনেক বক্তব্য দীর্ঘায়িত করে ফেলছি। আমি আমার স্যারের সুস্বাস্থ্য কামনা করি। স্যারের সুস্বাস্থ্য আসলে স্যারের জন্য শুভকামনা। এটা স্যার যেমন আমাকে ভালোবাসে, আমিও স্যারকে তেমন ভালোবাসি। বলে বোঝাইতে পারি নাই, কখনো উপকারে আসতে পারি নাই। আপনারা দোয়া করছেন, আমি খুবই সৌভাগ্যবান এই জন্যই যে আপনারা আমাদের গ্রামের মানুষ, আমারে যারা চিনে বা না চিনে, আমার এত পরিমাণ দোয়া করছে। মাঝে মধ্যে মনে হয় আমি আসলে কিভাবে কি হয়ে গেলাম, বিসিএস ক্যাডার হয়ে গেলাম কিভাবে। পুরো মুহূর্তেই মনে হয় স্যার বলছিল যে তুমি দেখো একদিন অবশ্যই অবশ্যই বিসিএস ক্যাডার হওয়া। এলাকার মানুষজন আমার জন্য এত বেশি দোয়া করছে, মাঝে মধ্যে মনে হয় এটা যে আমি মানুষের দোয়াতেই মনে হয় হয়ে গেছি। আমার দ্বারা এটা আসলে কিভাবে সম্ভব ছিল? মানুষের দোয়া না থাকলে আসলে সম্ভব হইতো না। আপনারা দোয়া করা বন্ধ করবেন না, আমার জন্য দোয়া করবেন। আমি যাতে সৎ পথে, ন্যায়ের পথে আমি আমার সারাটা জীবন দেশ সেবায়, জনসেবায় নিজেকে বিলিয়ে দিতে পারি। আর আপনাদের যদি কখনো সামান্য উপকারে আমি আসতে পারি, আমি নিজেকে খুব গর্বিত বোধ করব, খুবই ভালো লাগবে আমার। আপনারা চেষ্টা করবেন আমি যাতে আপনাদের সামান্য উপকার করতে পারি, এই গ্রামের জন্য যাতে কিছু করতে পারি, মানুষের জন্য যাতে কিছু করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। সবার মঙ্গল কামনা করি, শুভ কামনা করি, সবার স্বাস্থ্য সুন্দর হোক, সবাই দীর্ঘজীবী হন। স্যারের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল আজিজকে এত সুন্দর কথা বলার